ক্লাস 11-এর আজকে আমরা পড়ব ক্ষেত্র প্রসারণ। ক্ষেত্র প্রসারণ পড়বার জন্যে আমি কি ঠিক করেছি একবার লক্ষ্য করো। এখানে একটা পাত নিয়েছি যার বাহুর দৈর্ঘ্য L1, পাতটা বর্গাকার। ক্ষেত্র প্রসারণ পড়তে গেলে যে বর্গাকার পাত নিতে হবে তার কোনো মানে নেই, পাতটা যে কোনো আকৃতির হতে পারে। T1 ডিগ্রি উষ্ণতায় ওই পাতটির ক্ষেত্রফল S1। উষ্ণতা বৃদ্ধি করে যখন আমরা T2 করলাম ক্ষেত্রফলটা বেড়ে হলো S2। তাহলে পাতটার ক্ষেত্রফল কতটা বাড়লো? T1 থেকে T2 উষ্ণতা বাড়ানোর ফলে পাতটার ক্ষেত্রফলের বৃদ্ধিটা হলো সেটা হলো S2 মাইনাস S1, S2 মাইনাস S1। তাহলে কথাটা আমরা এইভাবে বলছি, দেখো, S1 ক্ষেত্রফলযুক্ত পাতের উষ্ণতা T2 মাইনাস T1 পরিমাণ বৃদ্ধি করায় ক্ষেত্রফলের বৃদ্ধি হয় S2 মাইনাস S1। তাহলে পাতটা যদি একক ক্ষেত্রফলযুক্ত হয় তাহলে একই উষ্ণতা বাড়াতে T2 মাইনাস T1 পরিমাণ বৃদ্ধি করাতে ক্ষেত্রফলের বৃদ্ধি কত হবে না, S1 ক্ষেত্রফলে S2 মাইনাস S1। তাহলে একক ক্ষেত্রফলে S2 মাইনাস S1 বাই S1। এখন এই পাতটার একক ক্ষেত্রফলেরই উষ্ণতা যদি একক পরিমাণ বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি দেখতে পাচ্ছ S2 মাইনাস S1 বাই S1 T2 মাইনাস T1। তাহলে আলটিমেট আমরা পেলাম কি? এই গোটা বিষয়টাকে বলে পাতটি যে উপাদান দিয়ে তৈরি, অর্থাৎ পাতটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। পাতটি যে উপাদান দিয়ে তৈরি তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি হবে? একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো পাতের একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ তাকে পাতটির উপাদানের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। তুমি বহু রকম ভাবে বলতে পারো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতোই, তোমার যেটা সুবিধে হবে তুমি করো। আরো একবার বলে রাখি, একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো পাতের একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ ঘটে তাকে পাতটির উপাদানের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। তুমি একটা কথা মাথায় রেখো, পাত মানেই সেটা যে ধাতব হতেই হবে তার কোনো মানে নেই। আদতে আমরা ধাতব পাতই ধরবো, অনেকে বিভিন্ন ধরনের প্রসঙ্গ আনতে পারে, তাই আমি কেবল পাত উল্লেখ করেছি, ধাতব কথাটা উল্লেখ করিনি। দৈর্ঘ্য প্রসারণের মতোই দেখো, ক্ষেত্রফলের বৃদ্ধি আর প্রাথমিক ক্ষেত্রফল দুটো সমজাতীয় রাশির অনুপাত। তাই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কেবলমাত্র উষ্ণতার উপর নির্ভরশীল, ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না। এর মাত্রা আগের মতোই থিটা ইনভার্স। সিজিএস এসআইএ তে একক যথাক্রমে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স এবং কেলভিন ইনভার্স। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা পড়লাম। লক্ষ্য করো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটাকে এবার কিভাবে লিখেছি। S2 মাইনাস S1 এদিকে লেখার পর বিটা S1 আর T2 মাইনাস T1 গুণ করে এটা লিখেছি। আমি এটা এই কারণে লিখেছি, আগে যেমন আমরা সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পড়েছিলাম, সেখানে কি করেছিলাম যে দৈর্ঘ্য প্রসারণটা কার কার উপর নির্ভর করতে পারে সেই একটা বিষয় পড়েছিলাম না। এই যে দৈর্ঘ্য প্রসারণ প্রাথমিক দৈর্ঘ্যের সমানুপাতি, উষ্ণতা বৃদ্ধির সমানুপাতি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমানুপাতি, সেই একই ধারণাটা আনবো বলে এই লেখাটা। এগুলো এমসিকিউ করতে সাহায্য করে। এটাকেই আবার দৈর্ঘ্য প্রসারণের যেমন সম্পর্ক এনেছিলাম সেই আকারে লিখেছি। মনে রাখতে হবে এই ধরনের বিষয়গুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। একবার খেয়াল করো, বিটা ইজিক্যাল টু 1/s ds বাই ডিটি কোনটা থেকে লিখলাম খেয়াল করে দেখো। এই যে বিটা ইজিক্যাল টু S2 মাইনাস S1, এই দৈর্ঘ্যের পরিবর্তনটাকে ds দিয়ে, উষ্ণতার পরিবর্তনটাকে ডিটি দিয়ে,
আর এস ওয়ানটাকে এস প্রাথমিক দৈর্ঘ্য, যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে করেছিলাম তেমন ক্ষেত্র প্রসারণে। তোমাকে একটা কথা বলে রাখি, এই বিষয়টা তোমার পরিপূর্ণ জ্ঞান অর্জন করা তখনই সম্ভব হবে যখন তুমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা অবকলনটা পড়ে ফেলবে। আপাতত যেহেতু তোমার এটা পড়া নেই, এখানটা এই জায়গাটা আলোচনা আমি স্টপ রাখবো। এবার চলে আসছি আমরা আয়তন আলফা ও বিটার সম্পর্কে। আলফা ও বিটার সম্পর্কটা খুব সহজে প্রমাণ করা যায় ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে। আপাতত আমরা এভাবেই করব। হয়তো কেউ কেউ ক্লাস 10-এ প্রসারণটা সেখানেও ছিল, এই সম্পর্ক তোমাদের সহায়িকায় করেছো, কিন্তু এখানে একটু ভালোভাবে, এটা পরীক্ষায় পড়ে। দেখো, আমি নিয়েছি একটা বর্গাকার পাত। প্রথমেই বলে রাখি, অনেকেই তর্ক জুড়তে পারে, স্যার বর্গাকার পাত না নিয়ে আমি আয়তাকার পাত নিলে কি হতো, বা আমি যদি একটা বৃত্তাকার চাকতি নিতাম, অথবা এমন একটা চাকতি নিলাম যার নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকৃতির সাথে মিল নেই। সবেতেই সম্ভব, তবে সেগুলো জটিল হয়ে যেতে পারে। তাই আমি একটু সহজ করবার জন্য বর্গাকার পাত। ধরা যাক T1 ডিগ্রি উষ্ণতায়, ভালো করে মন দিয়ে কথাটা শুনবে, ধরা যাক T1 ডিগ্রি উষ্ণতায় একটি বর্গাকার পাতের প্রতিটি বাহুর দৈর্ঘ্য L1 আর ক্ষেত্রফল S1। তাহলে S1 এর সঙ্গে L1 এর সম্পর্ক কি? S1 ইজ ইকাল টু L1 স্কোয়ার, বর্গক্ষেত্রের নিয়ম অনুসারে। এবার উষ্ণতা বাড়িয়ে T2 করা হলো। T2 করা হলে কি হবে? বর্গাকার পাতটির প্রতিটি বাহুর দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে, সমস্ত দিকের। মাথায় রাখবে, আমরা যে মেটেরিয়াল নিয়ে কথা বলছি তারা সমসত্ব, কাজেই তাদের সমস্ত দিকের একই ধরনের প্রসারণ ঘটবে, তাপীয় প্রসারণ। ফলে বর্গাকার পাতকে উত্তপ্ত করলে সে বর্গাকারই থাকবে। এখন তার বাহুটির দৈর্ঘ্য হয়ে গিয়ে দাঁড়ালো L2 এবং ক্ষেত্রফল হলো S2। তাহলে এখন পরিবর্তিত ক্ষেত্রফলের সাথে বাহুর দৈর্ঘ্যটার সম্পর্ক কি? S2 ইজ ইকাল টু L2 স্কোয়ার। আবার দৈর্ঘ্যর প্রসারণ থেকে কি পড়েছি? L2 ইজ ইকাল টু L1 1 প্লাস আলফা T2 মাইনাস T1, এই যে একটা সম্পর্ক। এবার আমি করলাম কি, আমরা একটু আগে পড়লাম না, S2 ইজ ইকাল টু S1 1 প্লাস বিটা T2 মাইনাস T1। এবার করলাম কি দেখো, S2-র মানটা এখানে বসিয়ে দিলাম, এই যে L2 স্কোয়ার, আর S1 এর জায়গায় L1 তার স্কোয়ার। এর পরবর্তী ধাপে দেখো, L2-র জায়গায় এই যে L1 1 প্লাস আলফা T2 মাইনাস T1 আছে, লক্ষ্য করছো তো ভালো করে? L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1, সেই মানটা বসিয়ে দিয়েছি। এখন এই সম্পর্কটা কি? A প্লাস গোটাটা, এই গোটাটা B তার হোল স্কোয়ার। তাহলে এবার ফর্মুলা কি আসবে? আচ্ছা, উভয় পক্ষ থেকে L1 স্কোয়ার কেটে দিয়েছি, দেখতে পাচ্ছ তো? L1 স্কোয়ার কেটে দিয়েছি, কেটে দেবো আর কি। এবার দেখো এই ফর্মুলাটা দেখো, এ স্কোয়ার, একের স্কোয়ার করলে একই হবে 2ab, 2 এটা 1 দিয়ে গুণ করা থাকলে ওই যেটা আসে সেটাই হবে, এখানে দেখো বি, আর প্লাস বি স্কোয়ার মানে আলফা স্কোয়ার T2 মাইনাস T1 তার হোল স্কোয়ার। এবার তাহলে হলোটা কি? ইজিক্যাল টু 1 প্লাস বিটা T2 মাইনাস T1, উভয় পক্ষ থেকে 1 কাটবো। এবার দেখো আলফা ক্ষুদ্র, সুতরাং তার স্কোয়ার আরো ক্ষুদ্র। এটা বোঝাবার জন্য তোমাকে একটা উদাহরণ দিয়েছি। আলফা, ধরো আমরা অঙ্ক করতে গিয়ে পেয়েছি যে কোনো একটা বস্তুর আলফাটা লিখেছি 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এই 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মানেটা কি? দেখো 6টা শূন্য আছে, এই যে এইটা -6 মানে এটা লেখা যায়, তার মানে 10 লক্ষ ভাগের 12 ভাগ, আর তার স্কোয়ার করলে কি দাঁড়ায়? কটা শূন্য আসছে এখানে? তো বুঝতেই পারছো, আরো 6টা মানে 12টা। তার মানে এই গোটা সংখ্যাটা এই সংখ্যাটার থেকে আরো ক্ষুদ্র। এই জন্যে এই অতি ক্ষুদ্র সংখ্যাটাকে আমরা এর সাপেক্ষে অতি ক্ষুদ্র বলি, একে বাদ দিচ্ছি। তাহলে এইবার ভেবে দেখো এই রূপটা দাঁড়ায় কি? এইটাকে অগ্রাহ্য করছি, যেহেতু আলফা ক্ষুদ্র তাই আলফার স্কোয়ার আরো ক্ষুদ্র। এই কারণে আলফার সাপেক্ষে আলফা স্কোয়ারকে অগ্রাহ্য করা হলো, অর্থাৎ সমীকরণে তাকে লেখা হবে না। একটা কথা মাথায় রেখো,
কোনো ছোট সংখ্যা, যেমন ধরো আমি বলছি 0.5, 0.5 তার বর্গ করলে কি হবে? না স্যার 0.25। তা তুমিই বলো না 0.5 বড় না 0.25 বড়? নিশ্চয়ই 0.5 বড়। তার মানে কোনো একটা ছোট সংখ্যাকে, যেটা 10⁻⁻6 অর্ডার, তাকে যদি আমি স্কোয়ার করি, সে তো দাঁড়িয়ে যাবে 10⁻12। তার মানে আরো ক্ষুদ্র হলো। তো এই ক্ষুদ্র সংখ্যাটাকে আমরা অগ্রাহ্য করছি। করলে কি পাচ্ছি দেখো, করলে পেলাম এই অংশটাকে অগ্রাহ্য করলে 1কে যদি আমরা 1কে উভয় পক্ষকে কেটে দিয়ে এই সংখ্যাটাকে অগ্রাহ্য করি, তাহলে পড়ে থাকে 2α t2 - t1 = বিটা t2 - t1। এই যে 2α t2 - t1 = বিটা t2 - t1। t2 - t1 উভয় পক্ষ থেকে কেটে নিলে পড়ে থাকে 2α = বিটা। তার মানে আলফা = β/2। আলফা আর বিটার অনুপাত 1:2। আচ্ছা, এখানে একটা, এই গোটা ঘটনাটাকে আমি আর একবার লিখেছি, যেটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করলে সহজে পাওয়া যায়। তোমাকে একটা কথা বলি, এই জায়গাটা তুমি এক্ষুনি চেষ্টা করলেও তোমার অসুবিধা হবে বুঝতে। তোমাকে আগে বলি, তুমি আগে অঙ্কে অপেক্ষক বা ফাংশন এই সম্পর্কে আগে পড়াটা করে নাও। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা অবকলন এটা পড়াটা হয়ে গেলে তবে এটা খুব সহজে প্রমাণ করা যাবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে। সেটাই একটা নমুনা আমি এখানে দেখিয়েছি। আমি তোমাকে এটা বোঝাবার চেষ্টা করব না, কারণ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা অবকলন এই মুহূর্তে হয়তো তোমার দখলে নেই। তোমার যখন পড়া হয়ে যাবে নিশ্চয়ই বুঝিয়ে দেব। এবারে আসছি আয়তন প্রসারণে। আয়তন প্রসারণ কি? এটা আমরা একটা ঘনক নিয়েছি, আগের মতোই সেই একই রকম। স্যার এটা কি ঘনক নিতেই হবে? তার কোনো মানে নেই। একটা বস্তু T1 ডিগ্রি উষ্ণতায়, যার আয়তন V1, উষ্ণতা বাড়িয়ে T2 করলে তার আয়তন হয় V2। স্যার কেমন বস্তু? সেই আগের কথাই, সমসত্ব বস্তু যার সমস্ত দিকের প্রসারণটা অভিন্ন। তো ধরা যাক T1 উষ্ণতায় ওই বস্তুটির আয়তন V1, উষ্ণতা বাড়িয়ে যখন T2 করা হলো আয়তন গিয়ে দাঁড়ালো V2। V1 আয়তনযুক্ত বস্তুর উষ্ণতা T2 - T1 পরিমাণে বৃদ্ধি করায় আয়তন বৃদ্ধি পায় V2 - V1 পরিমাণ। তাহলে একক আয়তনযুক্ত বস্তুর উষ্ণতা যদি একই পরিমাণ বাড়াই, তাহলে কতটা আয়তন বাড়বে? V1 এ আয়তন বাড়ছে V2 - V1, তাহলে একক আয়তনে V2 - V1/V1। তাহলে একক উষ্ণতা বৃদ্ধি করলে কতটা আয়তন বাড়বে? V2 - V1/V1 × T2 - T1। এই গোটা রাশিটাকে আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর চিহ্নটাকে বলা হয় গামা। অনেকে নিউও বলে, আমি গামাই বলছি। V2 - V1/V1 × T2 - T1। তাহলে এর সংজ্ঞাটা কি হবে? সেই আগের মতোই, একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো বস্তুর একক আয়তনে যে আয়তন প্রসারণ ঘটে তাকে বস্তুটির উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তুমি তোমার মতো করে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেমন বিভিন্নভাবে দেওয়া হয়েছে তুমি সেভাবেও ভাবতে পারো। এর মাত্রাটা কি? আয়তনের বৃদ্ধি আর প্রাথমিক আয়তন দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই এটি আয়তনের এককের উপর নির্ভর করবে না, কেবল উষ্ণতার এককের উপর। তাই মাত্রা হলো θ-1, একক ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিন ইনভার্স। এই গোটা বিষয়টাকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে কেমন ভাবে লেখা যায় দেখো, আমি লিখে দেখিয়ে দিয়েছি। 1/v dv/dt। ডিভিটা হলো এই আয়তনের পরিবর্তন, ডিটিটা হলো উষ্ণতার পরিবর্তন। এবার খেয়াল করো, এই গোটা ঘটনাটাকে আগের মতোই ক্ষেত্র প্রসারণে যেমন লিখেছিলাম, আয়তন প্রসারণেও তাই ভাবে লিখে দেখালাম। V2 V1 1 + গামা T2 - T1, এই সম্পর্কটা। এবার আমরা সরাসরি চলে আসব তোমার আয়তন প্রসারণ গুণাঙ্ক আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কে। কি ধরেছি এখানে? একটা L1 বাহু বিশিষ্ট ঘনক,
T1 ডিগ্রি উষ্ণতায় যার আয়তন V1। তুমি আগের মতো প্রশ্ন করতে পারো, স্যার ঘন নিলেন কেন, অন্য কিছু নিলে হতো না? তোমাকে একই রকম বলবো, দেখো যে কোনো আকৃতি নিলেই প্রমাণ করা যায়, তাহলে প্রমাণের পদ্ধতিগুলো একটু জটিল হয়ে যাবে। এটাকে সহজ করবার জন্যই ঘনক নিয়েছি। আমরা যখন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শিখে যাব, তখন আমাদের বস্তুর আকৃতি নিয়ে কিছু ভাবতেই হবে না, তার আয়তনটা জানা থাকলেই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে আমরা সহজে নির্ণয় করতে পারবো। আপাতত তোমাকে ওয়েট করতে হবে। ধরা যাক L1 বাহু বিশিষ্ট একটি ঘনক T1 ডিগ্রি উষ্ণতায় L1 বাহু বিশিষ্ট একটি ঘনকের আয়তন V1, তার মানে V1 = L1 কিউব। উষ্ণতা বৃদ্ধি করায় তার আয়তন বেড়ে হলো V2, অর্থাৎ সে ঘনক আকার বজায় রেখেই আয়তন হলো V2 এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো L2। স্যার একটা ঘনককে উষ্ণতা বৃদ্ধি করলে সে ঘনকই থাকবে? তাহলে তোমায় বলি, তোমার ভাতের হাঁড়িটা বাড়িতে যখন উনুনে চাপানো হয়, ঠান্ডা থাকে, তখন তার তলদেশ বা তার গঠন যা থাকে, যখন হাঁড়িটার ভেতরে ভাত টগবগ করে ফুটতে থাকে, তখন কি আকার বদলে যায়? সে তো একই রকম থাকে। অর্থাৎ কঠিন পদার্থ উষ্ণতা বৃদ্ধি করলে তার সমস্ত দিকে একই রকমের প্রসারণ হয়, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, কর্ণ সব দিকে একই হারে বৃদ্ধি পেতে থাকে, যার ফলে সে ঘনক আকার বজায় রাখতে পারে। তার মানে T2 উষ্ণতায় ওই ঘনকটির আয়তন হলো V2, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো L2 কিউব। বাহুর দৈর্ঘ্য L2, ফলে L2-র সাথে V2 এর সম্পর্ক V2 = L2 কিউব। আবার L2 = কি? L1 × 1 + আলফা T2 - T1। এবার আয়তন প্রসারণের সম্পর্ক থেকে পেয়েছি V2 = V1 1 + গামা T2 - T1। এবার খেয়াল করো, V2-র জায়গায় আমি কি করলাম, এখান থেকে এই যে L2 কিউব বসিয়েছিলাম, এই যে L2 কিউব বসিয়ে দিলাম, আর V1 থেকে L1 কিউব। লক্ষ্য করো, এবার L2 কিউবের জায়গা কি করেছি, L1 1 + গামা T2 - T1 লিখে তার কিউব। খেয়াল করো, এই L1 কিউব আর L1 কিউব কেটে দেবো। আচ্ছা, এখন এটা কি এলো, A প্লাস এই গোটাটা B, এই B এর হোল কিউব, A প্লাস B এর হোল কিউব। A তে কি আছে 1, আর B তে আলফা T2 - T1 তার হোল কিউব। আর উল্টো দিকে কি আছে, লক্ষ্য করো 1 + গামা T2 - T1, এখানে কোনো কিউব নেই। তাহলে এটাকে যদি কিউবের ফর্মুলায় ভাঙি, তাহলে কি আসবে, স্যার A কিউব। A কিউব মানে কি, এই যে 1 এর কিউব, 3A²B, 3A² মানে এই 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার মানে একই হয়। B আলফা T2 - T1, এই যে গোটাটা B, প্লাস প্লাস কি বসলো, 3AB², 3A এই গোটাটার রাশির B² দেখতে পাচ্ছ নিশ্চয়ই, প্লাস B কিউব, এই যে আলফা ইন্টু T2 - T1 এর হোল কিউব। আর কি বসলো, এখানকার যেমন 1 + গামা T2 - T1টা ছিল সেরকমই বসে গেল। এবার দেখো উভয় পক্ষ থেকে 1 1 কাটবে। এবার সেই আগের মতোই কি বলবো, আলফা খুব ক্ষুদ্র, তাই আলফা² এবং আলফা কিউব হবে আরো ক্ষুদ্র, তাই আলফা² আর আলফা কিউবকে অগ্রাহ্য করলে আমরা পাবো এটা। মনে রাখবে আমি কি কথাটা বলছি, অগ্রাহ্য করলে। কথাগুলো কিন্তু যদি পরীক্ষায় প্রমাণে পড়ে লিখতে হবে। পরীক্ষায় গত বছরে পড়েছিল আলফা বিটা গামার এই সম্পর্ক, দিলে যে কোনো দুটোর দেবে, হয় আলফা বিটা অথবা আলফা গামা। শেষ পর্যন্ত এটা পেলাম, পেয়ে দেখো 3 আলফা আলফা = গামা 3 এই সম্পর্ক। স্যার বিটা গামার দিতে পারে না? না, সাধারণত বিটা গামার সম্পর্ক এভাবে পড়ে না। যদি পড়ে তাহলে দুটো দেখিয়ে তারপর দেখাতে হবে। দেখো দুটো বলতে আলফা বিটা এবং আলফা গামা দেখিয়ে তারপর বিটা গামা, সেটা অনেকটা প্রশ্ন সময় নেবে, ওটা না করাই ভালো, বা ওটা পরীক্ষায় সাধারণত পড়ে না। সম্পর্কটা মাথায় রাখবে, এই সম্পর্কটা সাহায্যে আমরা অঙ্ক করব। আচ্ছা, এই পর্যন্ত ভিডিওটা রাখছি, এবার আমি অঙ্ক দেব, সেগুলো আমি ওই ফটো তুলে পাঠিয়ে দিচ্ছি, কোনখান থেকে কি কি অঙ্ক করবে না করবে বলে দিচ্ছি, আগে এটা ভালো করে পড়ে নেবে, তারপর অঙ্কগুলো করবে। ঠিক আছে।